হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইন ফরাজি। আমি আমার নিউ একটা কন্টেন্ট স্টার্ট করছি, যেটা নাম হচ্ছে ফারাজি অ্যাট ইউর ডোর। সেখানের মধ্যে আমি সেই ধরনের সব ফেমাস সেলিব্রিটি বা নর্মাল মানুষজনকে আনছি আপনাদেরকে এটা দেখাতে, না যে ওদের লাইফটা কত উপরে অবিশ্বাস্য ভাবে ভালো হয়ে গেল বা কিভাবে ওরা সাকসেসফুল হয়ে গেল। ডেফিনেটলি অনেক সাকসেসফুল মানুষজন আসবে, বাট আমার কন্টেন্টের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন প্রত্যেকটা মানুষের সাথে নিজেকে রিলেট করতে পারেন। বিকজ আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউন সবারই আছে। আমরা যদি সাকসেসের সর্বোচ্চ স্তরেও চলে যাই, তারপর আমরা লাইফে কোনো কিছু একটা অপূর্ণতা, লোনলিনেস, এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে যায়। বাট আমরা সবসময় মানুষের বাহ্যিক যে জিনিসটা দেখি সেটা দেখে আমরা মনে করি লাইফটা কত সুন্দর, বাট সবার ক্ষেত্রে এটা হয় না। আর আজকে আমাদের পডকাস্টের ফার্স্ট গেস্ট হচ্ছে মালিহা আপু। হাই। তো আপু, হাউ আর ইউ ফিলিং? আপনার কেমন লাগতেছে? অনেক বেশি ভালো লাগছে, কারণ আমার জন্য এটা একটা এক্সপেরিয়েন্স টাইপ। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম এরকম ভাবে আসছি প্রেজেন্ট করতে। মন খুলে আপনি বলতে পারবেন আপনার ব্যাপারগুলো। এরকম এর আগে আমার কোনো অপরচুনিটি হ্যাঁ, হয়নি, আর হলেও দেখা গেল আমি যাইনি আলসামি করে। হ্যাঁ, এই বাট ভালো লাগছে হ্যাঁ, এখানে। কোনো ধরনের ফেকনেস নাই আপু, আপনি সম্পূর্ণ বি ইয়োরসেলফ, ঠিক আছে? মানে আপনি আমাকে বোন বলছেন, সো মনে করেন বোনের সাথে শেয়ার করতে। তো মালিহা আপুর কাছ থেকে আমরা আজকে জেনে নিব যে আপুর মানে লাইফের স্ট্রাগল কিরকম ছিল, বা উনি সাকসেসটা কিভাবে পেয়েছে এন্ড এভরিথিং, সবকিছু আমার মালিহা আপুর কাছ থেকে। এন্ড আমি চাচ্ছি যে আপনারা সবাই আমার এই শো এর প্রতি অনেক ভালোবাসা এন্ড সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে বলছিলেন আপু আপনার বেবির ব্যাপারে, আহ, তো ওর ব্যাপারটা আপনি কবে জানতে পারছেন আপু, ওর অটিজমের ব্যাপারটা, and কিভাবে আপনি রিয়েলাইজ করছেন যে এই জিনিসটা হচ্ছে? ওর বয়স কত ছিল? এন্ড অলসো বিকজ অনেক মানুষ আছে আমাদের যারা এখনো রিয়েলাইজ করে না আপু, বা মানতে চায় না। অনেক মানে বেসিক্যালি আমার কাছে লাগে যে প্যারেন্টস এর একটা জিনিস থাকে, এটা খুবই স্বাভাবিক আপু, যে আমরা কিন্তু প্রথমেই মানতে চাই না। আমার মনে হয় যে মানে কেন, ও মেবি জাস্ট এখন একটু প্রবলেম হচ্ছে, পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, স্পিচ দিলে এই জিনিসটা। বাট দেন আমরা যখন অনেক টাইম পার হওয়ার পর রিয়েলাইজ যে না, মেবি আমি এখানে কোনো ভুল করতেছি, মেবি আমার এখনই ডক্টরের সাথে কনসাল্ট করা দরকার। সো এই জার্নিটা কিরকম ছিল আপু আপনার জন্য? সেটা হচ্ছে যখন আমার বেবি 3.5 বছর, তো আমি তো এটা রিয়েলাইজ করছিলাম যেহেতু প্রিভিয়াস আমার দুইটা বেবিকে আমি আমার হাতেই বড় করা। তো আমার কাছে মনে হচ্ছিল একটু কিছু জিনিস অ্যাবনর্মাল, মানে ও মাম্মা ডাকছে না, পাপা ডাকছে না, নর্মাল কনভারসেশন করছে না, আই কন্ট্যাক্ট করছে না। তারপর তো আমরা যেহেতু অনেক বেশি ট্রাভেলিং এর মধ্যেই থাকি, তো যখন আমরা শ্রীলঙ্কা ইন্ডিয়া লাস্ট ট্যুর দিলাম, তখন দেখলাম যে না, প্লেনে ঝগড়া হচ্ছে ওর জন্য। কারণ ও হচ্ছে মানে স্থির থাকতে পারছে না যে প্লেন কেন মানে যাচ্ছে না বা এরকম কিছু একটা। তো তখন গিয়ে আমার কাছে মনে হলো আমি ডক্টর দেখাই। তখন ওর মাত্র 3.5 বছর। তখন নিউরোলজিস্ট কে দেখালাম, বলেছেন আপনার বাচ্চা নর্মাল, অটিজম বলা যাবে না, স্পিচ দিলে বেশি বেশি কথা বলেন, ওদিকে কোয়ালিটি টাইম দেন। বাংলাদেশি দেখাইছিলেন হ্যাঁ, আপু? হ্যাঁ, তো তখন হচ্ছে কি হলো যে টাইম তো দিচ্ছি, বাচ্চাকে দিচ্ছি যেহেতু ও ছোট, ওর সাথে ওর জন্যই খেলনা, ওর সাথেই সবকিছু, বাট না, তারপর দেখি যে কোনো ইমপ্রুভমেন্ট নেই। তারপর মনে হচ্ছিল যে না, আসলেই যখন 5 বছর হলো মনে হলো না যে এতদিন হয়ে গেল তারপর ও কথা বলে না কেন। হঠাৎ করে দেখলাম যে ওর স্পিচই নাই হয়ে গেছে। নর্মালি ও বৃষ্টি দেখে রেন রেন গোয়াবে গাইতো, বাট নর্মাল কনভারসেশন বাচ্চা করতো না, যেটা নর্মালি বাচ্চা দাদা নানা পাপা মাম্মা ডাকে সেটা সে করতো না। তো তখন গিয়ে হচ্ছে আমরা হচ্ছে ডক্টর দেখানো শুরু করলাম একের পর এক। আর বাংলাদেশের তো একটু চিকিৎসা সিস্টেম খারাপ আছে, মানে ওরাও ধরতে পারতেছে না বাচ্চার কি প্রবলেম। তারপর যখন সেম এজে দেখালাম তখন বললো যে না, বাচ্চা হচ্ছে স্পেশাল কি, ওকে প্রয়াসে দেওয়া উচিত, প্রয়াস হচ্ছে স্পেশাল কিডসদের জন্য। ক্যান্টনমেন্ট হয়েছে হ্যাঁ, ইয়ার পাশে। হ্যাঁ, তখন হচ্ছে ইভ্যালুয়েশন হলো ওকে নিয়ে, তখন বললো যে না, বাচ্চা ফুল অটিজম না, বাট অটিজমের কিছু সাইন আছে যেটা কাজ করতে হবে। আপু ওর বয়স তখন কত ছিল? তখন হচ্ছে ও 3.5 বছর তো থেকে আমার কাছে রিয়েলাইজ হচ্ছিল, বাট ডক্টর দেখে তো ডক্টররা না বলছিল যে না, নর্মাল বেবি নর্মাল বেবি। বাট 5 বছর বয়সে ওকে প্রয়াসে দেওয়া হলো, মানে অলরেডি এখন 1 বছর। তো প্রয়াস থেকে ওরা কি করে, নর্মাল বাচ্চা যেমন বোর্ড দেখে পড়াশোনা করে, ওরা তো এটা করতে পারে না, ওদেরকে অ্যাক্টিভিটিস এর মধ্যে শেখানো হয় সবকিছু, মানে অ্যাটলিস্ট যেন ওরা বাবা মার মানে কি বলে এটাকে, বাবা মা যখন থাকবে না তখন যেন তারা তাদের কাজগুলো করতে পারে, সেলফ ডিপেন্ড হয়ে যেতে পারে, মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারে। কারণ ওরা তো অনেক কিছুই বুঝে না, নর্মাল অ্যাক্টিভ সবকিছুতে ওদের হেল্প লাগে। নর্মাল যেসব বাচ্চারা করে ফেলতে পারে, বাট এটা ওদের আয়ত্তেই থাকে বুঝতে পারে না। হ্যাঁ, বাট যখন ওর ছোট ছিল আপু, মানে 2-2.5 বছর বয়স, তখন কি আপনার কাছে মনে হয়েছিল যে পুরো নর্মাল চাইল্ড? আপনার কাছে তখনও মনে হয়নি, না, তাই না? তখন মনে হচ্ছিল যে নর্মাল ঠিক আছে, স্পিচ ডিলে হতে পারে। আর স্পিচ ডিলে নিয়েও প্রবলেম হচ্ছিল যে ও নর্মাল লাইন্স গাচ্ছিল, হ্যাঁ, তো ভাবতেছেন যে হ্যাঁ ভয়েস তো আছে, কথা তো বলতেছে, হ্যাঁ, বাট গান শুনে এটা এটা এটা, বাট নর্মাল কনভারসেশন ছিল। বাট যখন একদম স্পিচ নাই হয়ে গেল, তখন শুনতে পেলাম যে অটিজম বাচ্চাদের এটাই সাইন, যে হঠাৎ করে ওদের স্পিচ একটা সময় নাই চলে যায়। হ্যাঁ, মানে ওর পুরা স্পিচ আসার পরেও হঠাৎ করে চলে হ্যাঁ, গেছে, হ্যাঁ, এরকম টাইপের আপু? Okay, আপনার নর্মাল বেবিও আছে, এন্ড দেন আপনার মানে সবচেয়ে ছোট যে, তারই হচ্ছে অটিজমের যে ইস্যুটা।
ওদের দুইজনের বড় করার মধ্যে অনেক ডিফারেন্স ডেফিনেটলি অনেক আছে। কষ্ট, অনেক কষ্ট। মানে আমি যে কি পরিমাণে এফোর্ট দিচ্ছি, মানে লাইফ পুরো আমার এলোমেলো হয়ে গেছে। হাজবেন্ড ওয়াইফের বন্ডিং অনেক খারাপ হয়ে যায়। কারণ দেখা যায় বাচ্চার পিছনে এরকম সারাক্ষণ এফোর্ট দিতে দিতে এঙ্গেজ থাকতে থাকতে যে নর্মাল কেউ কোনো কিছু বলছে এটা নিতে পারি না আমি। মানে কোন একটা প্রেশার ক্রিয়েট মনে হয় কি যে এটা কেন বললো, আরে ভাই আমি তো এই জায়গায় অনেক কষ্ট দিচ্ছি, আমার তো এই জায়গায় সারা সময় শক্তি এনার্জি মানে ফিজিক্যালি মেন্টালি সবকিছুই এখানে ওয়েস্ট হচ্ছে। তো নতুন করে যে কিছু নিব সেটা নর্মালি আগে যেমন কোনো কিছু একটা হাজবেন্ড বললো নিয়ে নিতাম, ওকে ঠিক আছে বলছে আসি, বাট এখন না, নর্মাল কথাতেও রিয়াক্ট। স্বাভাবিক আপু, হ্যাঁ এমনিতে একটা বাচ্চার পিছনে আমরা যে পরিমাণ টাইম দেই ওইটাতেই মনে হয় যে না আমরা আমাদের লাইফে সবটা দিয়ে দিচ্ছি। তারপর যখন কেউ কমপ্লেন করে মনে হয় আমি এত কিছু করছি এন্ড স্টিল আমার ব্যাপারে কমপ্লেন আসছে, সেখানে মানে এটা তো আপনার জন্য আই এম শিওর এটা আপনার লাইফের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল, তাই না? মানে আপনার লাইফের হ্যাঁ সবচেয়ে বড় চেঞ্জেস এখান থেকে আসছে। যেমন বিকজ আমরা তো ঘোরাঘুরি পছন্দ করি, আমি সাজুগুজু করা পছন্দ করি, আমার সাজগোজ করা নায়িকা নায়িকা টাইপ ড্রেস পরা এগুলো খুব মানে ফিল্মি টাইপ জীবন ভালো আমার লাগে আপু। পছন্দ। যে মন চাইলে এখন ঘুরতে চলে যাব, এখন এদিকে সাজবো বা বাসায় এসে যে টিকটক করলাম। বাট কথা হচ্ছে যে এখন মনে হয় কি যে সাজবো যাবো, মানে ওর পিছনে এতটা এনার্জি চলে যায় যে মনে হয় কি না বাসায় থাকি, ফুড পান্ডা অর্ডার করে খাই, রেডি হয়ে থাকার চেষ্টা। অনেক মারা, যেমন আমি নিজে বলি আমি যখন মা হয়েছি আমার কাছে এটা লাগতো যে আমার লাইফ সাডেনলি চেঞ্জ হয়ে গেছে, আমার তো নিজের বলতে কোনো কিছু নাই। এখন আমি ওর পিছনেই সব টাইমটা দিচ্ছি। এন্ড এট টাইমস আমি এটা মানে ওই টাইমটা জাস্ট যখন আমি ওর উপর রাগ করতেছি, আফটার দ্যাট আমার মনে হয় কি যে না এটাই আমার লাইফ, এর বাইরে আমি যাইতে পারবো না। সো দেখা যায় অনেক মারাই এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড থাকে আপু, বিকজ আপনি তো আপনার লাইফে আরো বড় চেঞ্জেস আসছে। বিকজ আমি আপনার ফেসবুকে এখনো 82K ফলোয়ার্স, ঠিক আছে? সো 83K 83K, ওকে আই এম সরি, 83K ফলোয়ার্স। এন্ড আপনি ওই পিকে গেছিলেন আপু, ওই পিক থেকে এসে মানে সাডেনলি আপনার লাইফে আপনি যে বলছেন এখন দেখা যায় আমি ফুড পান্ডাতে অর্ডার করে খাচ্ছি, আমার ইচ্ছা করছে না, আমি টিকটক করতে চাচ্ছি না, আগের মতো ঘুরতে চাচ্ছি না, মানে কতটা ডিফারেন্স চলে আসছে তাই না লাইফের এরপর মধ্যে? আগে বাসায় এত সাজানো গুছানো থাকতো আমার যে এদিক থেকে জিনিস এরকম হতে পারবে না। বাট এখন দেখা যাচ্ছে ও এত নোংরা করে, প্রথম দিকে অনেক বেশি ট্রাই করতাম, ও নষ্ট করছে গুছাচ্ছি, বাট এখন না মানে গিভ আপ। ঠিক আছে ওকে, ও তো নষ্টই করবে করুক, বা করেও যদি আমাকে আগে একটু রিলিজ দেয় যে আমি একটু শান্তিতে থাকতে হয়। আসিফ বলে তুমি কেন দেখছো না, কেন ও কখন করলো, তুমি কোথায় ছিলে বাসায়? আর আমার কাছে মনে হচ্ছে কি একটু কাজ বাড়িও যদি বাবা আমি একটু শান্তি মতো শান্তি বসতে মতো পারি। বুঝতে পারি আপু, আই ক্যান রিলেট, আমি পুরোপুরি রিলেট করতে পারছি। আগে হয়তো বা কম বুঝতাম, এখন টু বি অনেস্ট আমি বাচ্চার মাদেরকে দেখলে বা প্রেগনেন্ট মহিলাদেরকে দেখলে আমার মনে হয় আমি নিজে ওদেরকে গিয়ে বলি প্লিজ আপু একটু বসেন, রেস্ট করেন, ইটস অল ফাইন। মানে আমার মনে হয় আমি এখন আরো বেশি আগের থেকে ওদের প্রতি সিম্প্যাথেটিক হয়ে গেছি, যেটা এরপর শ্বশুর আগে হতো বাসার না। লোকজন হচ্ছে দেখা যায় বলতে থাকে যে হ্যাঁ নায়িকাদের মতো চলাফেরা বা এরকম কিছু করতেছে, বাচ্চার দিকে অ্যাটেনশন কম, আসলে কিন্তু সেটা না। হ্যাঁ হ্যাঁ বাচ্চা নিয়ে ডেফিনেটলি কিন্তু আপু, ফুল মানে ওয়ার্ল্ড আমাদের। মানে এটা কিন্তু বাইরে থেকে বলা ইজি আপু, কারণ আমি বলি যে মানুষ মনে করে যে আমরা আমাদের বাইরের লাইফটাই ওরা দেখতেছে, বাট ভিতরে আমার বাচ্চা বড় হচ্ছে কেমনে, আমি যদিও টেক কেয়ার না করি কে বড় করছে হ্যাঁ আপু? হ্যাঁ এন্ড হ্যাঁ আপনার এফোর্টটা তো আরো ডেফিনেটলি বেশি, কারণ আম, মানে আল্লাহ কি লিখে রাখছে আমাদের লাইফে আমরা সেটা জানি না, কিন্তু আপনি অলরেডি সেই ফেজ থেকে মানে ফেজে যাচ্ছেন আপু। তো আপনি যে এফোর্টটা দিচ্ছেন মেবি আমরা নর্মালি বাচ্চার পিছনে যে এফোর্টটা দিচ্ছি আপনার তার থেকে বেশি এফোর্ট দিতে হচ্ছে। অনেক বেশি হ্যাঁ। মানে আপনি আপনার লাইফের এরপর অনেক কিছু হচ্ছে ওদের খাবারের প্রচুর রেস্ট্রিকশন, মানে ও আচ্ছা 80% তাই খাবারই হচ্ছে ওদের খাওয়া না নিষেধ। করতে হয়, হ্যাঁ। মানে সুগার আইটেম, তারপর সাদা চাল, তারপর হচ্ছে আটার কোনো কিছু তৈরি, নুডলস, এগুলো তো ওদেরকে বিস্কিট, হাইপার করে। সুইট আইটেম, হ্যাঁ হাইপার টাইপ কিছু কোনো খাবার দেওয়া যায় না। তো দেখা যায় প্রিজারভেটিভ খাবার, তো বাচ্চাটা খাবে কি? এই বয়সে যদি একটা আহারে বাচ্চা আপু, চকলেট দেখে হ্যাঁ খেতে খুবই চাবে, স্বাভাবিক। বার্গার দেখে খেতে চাবে, বাট এইসবের প্রচুর রেস্ট্রিকশন। আপু এগুলো সবকিছু মেনটেন করছেন হ্যাঁ তাই না? আমাদের বাসায় তো যেমন দেখা যায় যে আগে যেমন এক্সট্রা আইটেম ফুড গুলো থাকতো, প্রিজারভেটিভ দিয়ে ফ্রিজ একটা সাইড ভরে থাকতো, এখন মনে হয় যে আমরা খাবো ও খাবে না। তো হ্যাঁ এই আপু। জন্য কিন্তু অ্যাভয়েড করতে হয়। নরমালি যে রেস্টুরেন্টে আসছি ও মানে অপেক্ষা করতে বুঝে না যে একটু ওয়েট করতে হবে, খাবার আসবে যখন আমরা খাবো না। ও হঠাৎ করে লাউড হয়ে চিৎকার করতে যাবে, কি জন্য চিৎকার তো বলতে পারছে না ওর কি প্রবলেম। আচ্ছা আপু, হ্যাঁ। মানে বলতে পারলে হয়তো 80% প্রবলেম সলভ হয়ে যেত। যে বাসায়ও দেখা যায় ও কান্না করছে, আমি ওকে খাবারের উপর খাবার দিচ্ছি, বাট ও আসলে পানির জন্য কান্না করছে। মাঝে মধ্যে আমারও একটু মানে মিস্টেক হয়ে যায় যে ও কিসের জন্য কাচ্ছে, মানে অনেক ডিফিকাল্ট এই লাইফটা। আই এম সো সরি আপু, আপনি মানে আমি নিজে আসলে ফিল করে বলছি, আমার নিজেরই অনেক খারাপ লাগছে আপু, না আমরা because স্কুলে যে প্রতিটা ভাবিরা যে মানে মনে হয় কি যে সবাইকে মানে থাপ্পড় টাপ্পড় মেরে মানে স্কুলে ঢোকা মানে একটা ধৈর্যের ব্যাপার, যে বাচ্চাগুলো এরকম সবাই কবে ভালো হবে কবে ভালো হবে। মানে অনেক কর্পোরেট ভাবি আমার সাথে, মানে তারা সব জব ছেড়ে দিছে যে বাচ্চাটাকে ভালো করতে স্বাভাবিক হবে। আপু, হ্যাঁ আমি এটাই বুঝছি আপু। কিন্তু আপনি মানে স্কুলে দেওয়ার পর ওমন থেকে ডিফারেন্সটা বুঝতেছেন আপু? হ্যাঁ স্কুলে এখন দেওয়ার পর অনেক অনেকটুকু বেটার ইমপ্রুভ। হয়েছে? যেমন এখন ও নিজের শুজ নিজে পড়তে পারে, কোথায় কি রাখতে হবে সেটা সে বুঝে। বুঝবে। হ্যাঁ ওয়েট করতে হয়,
তারপর পেন্সিল ধরা, এগুলো। ওর বয়স কত এখন? ওর এখন 6 ইয়ার্স মাত্র। 6 years old। আমার বেবিটাকে দেখে কেউ বলতে পারবে না যে অটিজম। অটিজম আছে আপু। ওর অ্যাক্টিভিটি যদি চিৎকার মানে চেঁচামেচি না করে, হ্যাঁ। নর্মালি ওকে দেখে মানে ওর মনে হয় নর্মাল বাচ্চা একেবারে। আপু যখন ফার্স্ট শুনছেন যে যখন ডক্টর এটা কনফার্ম করলো যে ওর অটিজম আছে আপু, তখন আপনার মানে হাউ ডিড ইউ ফিল? মানসিক ভাবে ভেঙে পড়লাম, মনে হচ্ছিল দিন দিন উল্টাপাল্টা হয়ে গেল আমার, কোনো কিছুই ভালো লাগে না, মনে হচ্ছিল কি আমি কোথাও পালিয়ে যাই, বাট পালানোরও কোনো উপায় নেই। শুধু আমার মাকে ফোন রেখে বলতাম যে আমার পক্ষে সম্ভব না, আমি গিভ আপ, আমার ধৈর্য কুলাচ্ছে না, এটা কি হয়ে গেল, আমার বাচ্চা কেন এরকম। মানে এর আগে আপনি বুঝতে পারছিলেন, মানে ডক্টর কনফার্ম করার পর ব্যাপারটা হ্যাঁ, মানে তখন একেবারে অন্যরকম, মানে যখন ডক্টর বলতো আপনার বাচ্চা নর্মাল 3-3.5 বছর বয়স, তখন একটা সান্ত্বনা আছে, ঠিক আছে ও কথা বলবে কথা বলবে। বাট তো ডে বাই ডে এদের প্রবলেম গুলো বাড়তে থাকে, ইনক্রিজ হতে থাকে, তখন কি আরো ভিজিবল হয়ে যায় যে হ্যাঁ ওরা মানে অটিজমের সাইন গুলো হচ্ছে কত খারাপ। বাট ডক্টর কি বলছে আপু এটার রিজনটা কি হইতে পারে? বিকজ ও তো একটা পুরো নরমাল চাইল্ডের মতোই বড় এটা হচ্ছে ডিভাইস। ডিভাইসের জন্য। হ্যাঁ, কারণ আমরা এখন মারা কিন্তু কি করি, পাশে বসে থাকলে মনে করি আমি তো বাচ্চাকে টাইম দিচ্ছি, আসলে তো এটা কোয়ালিটি টাইম হলো না, ও ডিভাইস নিয়ে আমি একটা ডিভাইস নেই। বাট ইজ ইট ট্রু আপু? আপনি কি অ্যাকচুয়ালি আপনার মনে হয় যে আপনি ওই টাইমটা তোকে আসলে ডিভাইস অনেক বেশি দিছিলেন? হ্যাঁ, কারণ কি হচ্ছে আমার লাইফে একটু ব্যতিক্রম ঘটনা হচ্ছে, আমার যেহেতু বড় ছেলে মারা গেল, তখন মাত্র ফায়াত 2.5 মাস বা 3 মাস হবে, আমরা তো তখন দুবাই থেকে আসলাম। তো তখন দেখা গেল কি যে মানে বড় বেবির শোকে আমি এতটাই মানে শোকা হতো যে আমার যার একটা বেবি আছে, যেমন আমি যখন জোরে জোরে কাঁদতাম, আসিফ আমার কোলে ফায়াতকে দিয়ে দিত যে এই যে দেখো তোমাকে আল্লাহ এই জন্য অ্যাডভান্স একটা বাচ্চা দিয়ে দিছে, ওর দিকে তাকে তোমাকে বাঁচতে হবে। তো তখন দেখা যেত কি যে আগের বেবিদেরকে যেমন ধরে ধরে সবকিছু শেখানো, সেটা না ওর বেলায় হয়নি। মানে আমি নিজে স্টেবল, আমার কাছে মনে হচ্ছিল কি আমার কলেজে ছিঁড়ে গেছে, আমি এত কষ্ট নিয়ে বেঁচে আছি কিভাবে আল্লাহ, মানে ও তোমার বড় বাচ্চা স্বাভাবিক মনে তো এখান থেকে দৌড়ে আসলো ইয়াসিন, বা ওখান থেকে আসলো, বা আল্লাহ বৃষ্টি হচ্ছে আমার বাচ্চা, মানে যে বাচ্চাকে এত আদর করছে ও এখন কবরে। মানে এই কষ্টগুলো থেকে মানে ছোট বাচ্চার যে এত মানে হ্যাম্পার হয়ে যেতেছে লাইফ, যে ওকে আমার টাইম দেওয়া উচিত, সেই জিনিসটা একটা বড় গ্যাপ পড়ে গেছে। আই এম সো সরি আপু, আপনি আসলে লাইফের ভিতরে মানে অনেক কিছু দিয়ে গো থ্রু করছেন। এই জন্য হচ্ছে ফায়াদের মানে মেন হচ্ছে তখন দেখা যেত ও ঘুমাচ্ছে, ফোন দেখতে দেখতে ফোন রেখে ঘুমিয়ে গেল, বা আমাকে তখন মানে একদম নিউ লাইফ পেলাম আসিফের মাধ্যমে, আমার হাজবেন্ডের মাধ্যমে। মানে ও তখন কাঁদতেছি, ফ্রাইডেতে বেশি খারাপ লাগে, ও নিয়ে আইনা মালিহাকে এঙ্গেজ রাখতে হবে। তারপর হচ্ছে নর্মাল হাউস ওয়াইফ থেকে উদ্যোক্তা হয়ে গেলাম, কারণ তখন ও বললো যে না আমার ওয়াইফকে বিজি রাখতে হবে, আদারওয়াইজ তো ট্রমা থেকে বের হতে পারবে না। তখন ও মালিয়া ফ্যাশন পেজ বিজনেস শুরু করা, যেহেতু দেশের বাইরে যাচ্ছিলাম, সেখান থেকে প্রোডাক্ট নিয়ে এসে আমরা হচ্ছে বিজনেস শুরু করলাম। তো তখন দেখলাম হ্যাঁ আরে আমি তো ফেম পাচ্ছি, মানে এত মানুষ পছন্দ করতেছে আমাকে, যে আমরা ভয় পেতাম যে আমার থেকে কে প্রোডাক্ট কিনবে, আমাকে কে চেনে, কাজ করবে কেন, কিভাবে প্রেজেন্ট করবো লাইভে। তার মধ্যে আমি তো অনেক বেশি কথা বলি, শর্টকাটে লাইভে বলতে পারি না, প্রোডাক্টের থেকে বেশি অন্য কথাই বলে যাচ্ছি। বাট দেখলাম কি না মানুষ পছন্দ করে, মানে আচ্ছা না যে বাংলাদেশের ট্রেন্ডিংটা কেমন, যে আমার ভাইরাল হতে হবে, নিজেকে পচায়া হলেও হতে হবে। আর আমার কথা না, আমি আমার আত্মসম্মান মান সম্মান নষ্ট করে আমার ভাইরাল হতে পারবে, ভালোবাসতে মানুষ বাসবে, থাক না কম ফলোয়ার্স থাকুক, ইটস ওকে। হ্যাঁ, কিন্তু দেখেন আল্লাহর অশেষ রহমতে কত ভিডিও ভাইরাল হচ্ছে, কত মানুষ আমাকে দেখেই বলে মালিহাপু, মানে এই জিনিসটা একটা সেলিব্রিটি ফিলিং। ডেফিনেটলি আপু, হ্যাঁ এটা একটা ডিফারেন্ট ফিলিং, এন্ড এটার জন্য আসলে ক্রেডিট ভাইয়াকে দেওয়া উচিত, বিকজ আসলে আমি মানে হাজবেন্ডের এখানের মধ্যে যে ইয়াটা এফোর্টটা ওইটা অনেক বেশি দেওয়া উচিত, কারণ আমার মনে হয় অবশ্যই আপনার মাও আপনাকে মেন্টাল সাপোর্ট দিছে, বা অনেকে মাদার ইন ল বা ইনলজরাও মেন্টাল সাপোর্ট দেয়, বাট যে মানুষটা আমার পার্টনার ও আমাকে পুরাপুরি ভাবে বুঝে, যে সেই মানুষটার সাপোর্টই যদি আমি না পাই তাহলে কিন্তু আমি ওইটা থেকে কখনোই বের হতে পারবো না। তখন সবাই না বিরক্ত হয়ে গেছিল একটা সময়, যে থাকে না যে শোক শোক হয়েছে তো ভাই বন্ধ করো, আমি তো কিভাবে সম্ভব আপু, মানে আমার হাজবেন্ড কখনো বিরক্ত হয়নি, মানে ও বুঝতো যে না মালিহা আসলেই সাফার করতেছে, হ্যাঁ বাচ্চাটার জন্য প্রবলেম হচ্ছে এরকম, মানে এই দিকটা যদি ও সাপোর্ট না করতো আমার কাছে মনে হতো আমি পাবনায় চলে যেতাম, মানে সবাই ভাবতেছিল যে মানে হাফ মেন্টাল হয়ে গেছে। এখানে মানে অবশ্যই আপনার ক্রেডিট তো সবাই আগে আপু, বাট ভাইয়ার ক্রেডিট আমি অবশ্যই দিব, কারণ মানে ভাইয়া যে জিনিসটা, বিকজ আপনি এই কারণে এখন এত হাসি খুশি একটা মানুষ হিসেবে থাকেন। আই আন্ডারস্ট্যান্ড আপনার ভিতরে আরো অনেক চাপ আছে আপু, বাট স্টিল আপনি ম্যানেজ করতে পারতেছেন আপনার মানে রিয়েল সেলফটাকেও আপনি ধরে রাখার মানে চেষ্টা করছেন। যেমন যখন আমি বিজনেস স্টার্ট করলাম, আমার রিলেটিভসরাই বলা শুরু করলো ওর তো বাচ্চা মারা গেছে, ও কি হবে এখন, ও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। আমার কাছে না খারাপ লাগতো যে ভাই সারা রাত যে বালিশ ভিজে যাচ্ছে কান্না করতে করতে, তোমরা তো ওই পার্ট দেখতেছো না, লাইফে তো ওই জিনিসটা আমি ফেসবুকে ফোকাস করবো না, আমি তো ভালোটাই ফোকাস করবো।
মানে এইসব নিয়ে অনেক লাইফে আমি স্ট্রাগল করে এখন এই বাচ্চাটা নিয়ে এখন আলহামদুলিল্লাহ যদি আমার বাচ্চাটা ভালো হয়ে যায় লাইফটা সুইটেবল হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি তো অলরেডি ইন্ডাস্ট্রিতে আছেন আপু, and আপনি কাজ করতেছেন, ঠিক আছে, এখনো আপনি টুকটাক হইলো একটু একটু হইলো মানুষ আপনাকে চিনে। বাট এই যে ছেলেমেয়েরা এখন এরকম ভাইরাল হয়ে যাচ্ছে আপু, বা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করতেছে, আপনি এ ব্যাপারে আপনার মানে থিঙ্কিংটা কি আপু? পজিটিভ নেগেটিভ যেটাই হোক। পজিটিভ নেগেটিভ থেকে একটাই মানে রিজন মিলে যায়, সেটা হচ্ছে ইনকাম সোর্স। হুম। এখন যেহেতু এটা অনেক সহজ পদ্ধতি হ্যাঁ, যে জাস্ট ভিডিও আপলোড করে, এখন তো ফেসবুক আরো ইজিয়েস করে দিছে যে হচ্ছে ফেসবুক পোস্ট থেকে স্টোরি থেকে এখন দেখা যায় কেউ কিছু না করলেও একটা ক্যালেন্ডারের ছবি তুলেও দিয়ে দেয়, হ্যাঁ, হ্যাঁ। সকাল দুপুর বিকাল রাত কি খাচ্ছে সেটাও দিচ্ছে, দিচ্ছে, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। এটা থেকে তো আর্ন হবে। তো আর্নিং তো একটা বড় জিনিস, এটা একটা হচ্ছে সবার চেষ্টা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু মানুষ বাংলাদেশে দেখলাম যে যত খারাপ জিনিস করা যায়, আচ্ছা না যে ক্রিয়েটিভিটি কিছু ভালো জিনিস হ্যাঁ। নিয়ে যেখান থেকে শিক্ষণীয় হোক হ্যাঁ। কিছু, মানে এরকম মানে মনে হচ্ছে কি ভালো জিনিসগুলোই কম আর হুম। খারাপ জিনিসগুলো যেমন যে হিরো আলম, তারপর যে লাইলা হ্যাঁ, মামুন, মানে কি ভয়ঙ্কর হ্যাঁ। এদের কাণ্ড কারখানা, বাট মানুষ নিচ্ছে এদেরকে। নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মানে এই জিনিসগুলো আমার কাছে খারাপ লাগে যে এগুলো আমাদের নেক্সট জেনারেশনের জন্য খারাপ। খারাপ। তো তারা এটা শিখছে যে এইভাবে আর্ন করা যায়, এইভাবে খুব তাড়াতাড়ি ফেমাস হওয়া যায়। So, আমরা এটা সেটা করি। হুম হ্যাঁ, বাট জিনিসটা হচ্ছে কি আপু, অনেকের কাছে দেখা যায় এই ব্যাপারটা যে ওদের আর্নিং সোর্স লাগবে বলে ওরা জিনিসটা করছে। যেমন আমার মনে হয় যে গ্রামের মানুষরা চিন্তা করছে যে ভাই এত বড় লাইলা কি জানি ব্লুফেরি লাইলা, হ্যাঁ ওনাকে দেখছে, হ্যাঁ ওনাকে দেখছে উনি এত বড় ঘরে থাকতেছেন, মানে ওদের কিন্তু চিন্তাটা এটা না। গ্রাম থেকে একটা মানুষ এটা চিন্তা করছে যে বাবারে ওর তো এত সুন্দর বাসা, ডেফিনেটলি ওইটা করে কিছু একটা করছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমরা করি, চল সমস্যা কোথায়। হ্যাঁ, তো ওরা কিন্তু ওদের পার্সপেক্টিভটা এইভাবে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমার কাছে যেটা মনে হয় যে ডেফিনেটলি নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। যে ঠিক আছে, গ্রামে একটা মানুষ যদি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে সেটা আলাদা ব্যাপার, সে হয়ে ভালো কিছু করে, কিন্তু করার তো অনেক কিছুই আছে, কিন্তু প্রবলেম তো মানুষ আর কষ্ট করতে চায় না, কষ্ট করতে চায় না। আর আমাদের দেশের মানুষরাও হুজুকে যে হুজুকে হ্যাঁ যেটা দেখতেছি ভাই ফান তো আছে, ঠিক আছে, এটাতেই লাইক দিচ্ছি আর করছি, সেই মানুষগুলো আবার কন্টেন্ট পাচ্ছে, ডিলস পাচ্ছে ব্র্যান্ডের থেকে, হ্যাঁ ব্র্যান্ড প্রমোটিং হ্যাঁ, হচ্ছে ওদেরকে দিয়ে, এন্ড দেন ওরা ভাবতেছে যে যেটা করছে ঠিক আছে, ইটস ফাইন। ওরা কিন্তু ওদের নিজেরটাকে ওরা নিজেরাই ভ্যালিডেট করতেছে, তাই না? আমরা প্রায় মানে একটা জিনিস শুনি আপু যে মানে মাদারহুড আমাদেরকে অনেক চেঞ্জ করে দেয়। মাদারহুড কিন্তু আমাদেরকে পেশেন্টও বানায়, ঠিক আছে, যে আমরা অনেক ধৈর্যশীল হয়ে যাই, সফটও করে, এন্ড দেন আবার আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশনও কিন্তু মাদারহুডই আমাদেরকে বের করে আনে। সো আপনার মানে আপনি এই জিনিসটাকে কি বলবেন আপু, যে আপনি আপনার জিনিসটা কি কমপ্লেইনে পরিণত হচ্ছে, নাকি আপনি মানে এরকম যে না আলহামদুলিল্লাহ আমার লাইফটা বেটারও আছে, অনেক দিক দিয়ে আমি অনেক কিছু পাইছি যেটা মেবি আমি আগে পাইতাম না যদি অন্যরকম হতো? এই জিনিসটাকে যদি আপনি একটু এক্সপ্লেইন করেন আপনার আমি লাইফে। হচ্ছে আলহামদুলিল্লাহ, কারণ কি আমার হচ্ছে ছোট থেকে বাচ্চা পছন্দ, যেমন আমার বোনের বাচ্চাদেরকে আমি অলমোস্ট বড় করে দিছি। আর আমার নিজের বাচ্চার প্রতি আমার মনে থেকে আমার পুতুল দিয়ে খেলা যেমন শখ ছিল, তেমন আমার নিজের বাচ্চাকে নেই, মানে সারাক্ষণ বাবা বাবা মা মা এরকম অনেক ঢং করতে থাকে। আমি নিজেই হচ্ছে চার্লিদের মতো ডান্স গাইতে থাকি, হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে ডান্স করতে থাকি। বা দেখা যায় অনেক সময় না লাইফ ডিপ্রেশন অন্য কিছু, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হবে যতই ভালোবাসা থাকুক না কেন, বা দেখা যায় যে রিলেটিভস বা শ্বশুর বাসা যেখান থেকে একটা ব্যাড কমেন্টস হোক না কেন, যখন দেখা যায় সবকিছু শেষ, বাট আমার বেবিদের দিকে তাকিয়ে মনে হয় না আমি একজন মা, আমাকে ঠিক থাকতে হবে, আমাকে স্ট্রং থাকতে হবে, আমাকে উল্টাপাল্টা করা যাবে না, তখন দেখা যায় ওরাই হচ্ছে সবচেয়ে বড় স্ট্রেংথ। আসলে আপু আমাদের অনেক স্ট্রং বানাই দিচ্ছে আমাদের বেবিরা, এটা আসলে ট্রু। আপনার যে জার্নিটা মানে ডেফিনেটলি আপনি কি আপনাকে কখনো দেখছিলেন না আপু যে আপনি এরকম ফেমাস হয়ে যাবেন? না, এটা আমি কখনো ভাবিনি আমি এত ফেমাস হব। কারণ আমার মাত্র 35-36 হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড ছিল ফেসবুকে। তো হঠাৎ করে যখন হচ্ছে দুবাই গেলাম, অনেক পোস্ট দেওয়া শুরু করলাম, তখন হচ্ছে করোনা কালীন সময়, সবাই কিন্তু স্টাক যার যার মতো। বাট তখন আমি দুবাইয়ের ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট হোটেল বেস্ট বেস্ট প্লেসে ঘুরতেছি, মানে ঘুরে যাচ্ছিলাম। তখন যখন ওগুলো পোস্ট দিলাম দেখলাম হ্যাঁ দুই একটা ভাইরাল হয়ে গেল। ফেসবুক থেকে আমাকে জাস্ট আসতেছিল যে তোমার প্রোফাইল পাবলিক করে ফেলো। তখন একটা সময় বিরক্ত হয়ে যায়, এতবার নোটিফিকেশন আসে পাবলিক করেই ফেলি। তারপর সেখান থেকে যে মালিহাকে কেউ চিনতো না, এখন আল্লাহর অশেষ রহমত অনেকেই আপুকে চিনেন। হ্যাঁ, সো আপু আপনি তো এটা কখনো ভাবেন নাই? ইন্টার জাস্ট হচ্ছে ফার্স্ট ইয়ারে 15-20 দিন ক্লাস করার পরে আমার বিয়ে হয়ে যায়। ফার্স্ট ইয়ার ইন্টার ফাইনাল দিলাম হচ্ছে ইয়াসিনকে পেটে নিয়ে। তাই আপু? হ্যাঁ, তো এই জন্য দেখা যায় অনেকে এই হিসাবে মনে করে যে হচ্ছে আরে বাবা 3 বাচ্চার মা হয়ে এসব কি করতেছে। আমি না ড্যাম কেয়ার দেখ, আমার কাছে মনে হয় কি আর আরবানির বয়স আমার বয়স সেম,
তো ও করতে পারলে আমি কেন করতে পারবো না? একদম perfect। এরকম মানে আমার জীবনটা একটু ফিল্মি ফিল্মি টাইপ, হ্যাঁ যে কোন নায়িকা কি পড়লো, বাট যেমন ইউ ফিল আপু এত ছোট বয়সে আপনার বিয়ে করা, মানে আপনার কাছে কখনো মনে হয়েছে যে এত ছোট বয়সে বিয়ে না করে একটু বড় হয়ে বিয়ে করতে না বিয়ে পারতাম? নিয়ে প্রবলেম হয়নি, বাট আমার হ্যাঁ। কাছে এটা খারাপ মনে হলো যে সংসার জীবন বুঝার আগে, হাজবেন্ড কে বুঝার আগে বেবির বেবি পর্ব। হয়ে গেছে। হ্যাঁ তখন হচ্ছে গিয়ে জাস্ট আমার কাছে এটাই মনে হলো যে আমার একটু সময় নেওয়া দরকার ছিল, যে আমি আমার বিবাহিত জীবনটা এনজয় করতাম, হাজবেন্ডের সাথে লাইফটা একা এনজয় করতাম, দেন বেবি হতো। মানে কি মনে হয় কি এখন একঘেয়েমি হয়ে গেছে জীবন। বা এখন দেখা যাচ্ছে আসিফ এখন ফিল করে যে আসো আমরা মালদ্বীপে হ্যাঁ। একা যাই 4 দিনের জন্য বা 5 দিনের জন্য, বাচ্চাদের রেখে যাই। বাট আমার ভিতরে সেই একটাই ভয় যে না, আমার এই বাবুটা কথা বলতে পারে না, ওকে যদি কেউ থাপ্পড়ি মারে আমার উপর রাগ হয়ে কাজের লোক, ও তো বলতে পারবে না, বা ওর নিকটা তো আমি ছাড়া কেউ বুঝবে না। তো এই জন্য না আমি নিজেকে অনেকটা সংকুচিত করে ফেলছি, এবং এটার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে আসিফের উপরে। হ্যাঁ যারে definitely। ওয়াইফ কে দেখার জন্য আমার শিডিউল বলতেছে, শিডিউল লাগে এখন, মানে ও আমাকে খুঁজেই পায় না। আমি ফাইয়ার ফাইয়ার ওই রুম থেকে ওই রুম গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। বুঝছি। ও দেখা হচ্ছে হবে একবার আমাকে ফার্স্ট টাইম হঠাৎ আমি কিচেনে, ও বলছে মাম্মা, মানে আমার চোখ দিয়ে পানি চলে আসছে, আল্লাহ আমার বাচ্চা ফার্স্ট টাইম। মানে আমার বড় ছেলেটা না এরকম শুধু বলতো আমাকে 10 বার করে মাম্মি মাম্মি, আমি শুধু বলতাম কি বাবা বলো কি বলবে, এতবার মাম্মি ডাকতে হবে কেন? বাট ও যখন মারা যায় তখন আমার কাছে মনে হতো কি যে আমার কান ব্যথা করতেছে, আমি ওর শব্দ শুনতে পাই না কেন, মানে এখন কেন মাম্মি, মানে কি আল্লাহ মানে চলে যাবে দেখে এত মানে ইচ্ছা মতো মাম্মি ডেকে গেছে আমাকে, মানে এরকম একটা অবস্থায়। আমার বড় বাচ্চাটা নাই, আমার এত আদরের বাচ্চা। বাট পরে দেখলাম কি যে না, আমাকে তো বাঁচতে হবে। আমার মেয়েটা বলতে থাকে মাম্মি ইয়াসিন কোথায়, আমি বলি ইয়াসিনের করোনা হয়েছে, ও হসপিটাল। বলে না মাম্মি আমি জানি তুমি ওকে গ্রেভিয়ার্ডে রেখে আসছো। তখন দেখলাম কি যে না, এই 2টা বাচ্চার ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে, এই ছোট বাচ্চাটা ব্রেস্ট ফিডিং করাতে পারছি না। তখন গিয়ে আমি করলাম যে না, আমাকে স্ট্রং হতে হবে। আমার হাজবেন্ড এত এফোর্ট দিচ্ছে, অনেকে বলতেছে বিয়ে করে ফেলে একটা, তোমার ওয়াইফ তো পাগল হয়ে গেছে। কোন এই মানুষেরা? আছে মানে আমার শ্বশুর বাসার দিক থেকে, বা আমাকে মানুষের ব্লেম কি দিচ্ছে যে মাই তুমি কেমন বা গড। বাচ্চা মেরে আসছো। মানে আমার হাজবেন্ড যখন বাচ্চাটা মারা যায়, তো যেহেতু আব্বুর বাসায় ছিলাম, তখন ও বলতেছিল যে ডক্টর বলছে যে তুমি মাইল্ড স্ট্রোক করেছিলাম, বলছে যে ওনাকে জায়গা চেঞ্জ করে ফেলেন। তো তখন ও বলছে চলো যে আমরা হচ্ছে টার্কিতে গিয়ে 3 কোটি টাকা দিলে হচ্ছে সিটিজেনশিপ পাওয়া যায় ফুল ফ্যামিলি। আমার বাচ্চা মারা গেছে, আমি বিদেশ যাবো না, ওই মেন্টালিটি তো নাই। I'm so sorry আপু, মানে so sorry। আমি এখন মানে অ্যাডজাস্টেবল, So এত sorry কষ্ট আপু। তখন তো অনেক কষ্ট পেতাম, অনেক কাঁদতাম, হাও মাও করে কাঁদতে থাকতাম, শুধু চিৎকার করতাম, মনে হচ্ছে কি আমি যে অক্সিজেন পাচ্ছি না। এখন ওর যে মৃত্যুবার্ষিকীতে সব থেকে কষ্ট লাগে এটা, যে ওই সময়গুলোতে না বেশি মনে পড়ে যে আমার বড় বাচ্চা আমার মিলাদ মাহফিল করাবে আমার মৃত্যুবার্ষিকীতে, সেই জায়গায় একটা মা হয়ে করতেছে, এই পেন না কেউ বুঝবে না। যে আপনার 13 years old যে সেলফটা, ওই মানুষটা থেকে আপনি এখন তো অবশ্যই অনেক আলাদা একটা মানুষ। তো ওইটার জার্নিটা কি ছিল, এন্ড আপনি যখন পিছনে তাকান আপু, তখন আপনার কি মনে হয় যে কি কি জিনিস মানে আপনি চেঞ্জ করতে পারতেন, বা আপনার কাছে মনে হয় না যে এই এই জায়গাটা মেবি আমি আমি চাইছিলাম এভাবে হোক এন্ড ওটা হয় নাই? ঠিক আছে, মানে এই পাওয়া না পাওয়া এই সব জিনিসগুলা নিয়ে আপু যদি বলেন। প্রথম কথা হচ্ছে যে অনেক বেশি চঞ্চল ছিলাম, হ্যাঁ অনেক বেশি আদরে আল্লাদে গদগদ টাইপ ছিলাম। হ্যাঁ আর কথা হচ্ছে গিয়ে যে যখন বিয়ে হলো জয়েন্ট ফ্যামিলি থেকে হঠাৎ করে সিঙ্গেল ফ্যামিলি, হ্যাঁ। যেহেতু হচ্ছে আসিফ আর আমার সংসারটা একা, জি তো জি। তখন দেখা যেত এটাই সবচেয়ে বেশি চেঞ্জেসটা মনে হতো। হ্যাঁ। ছোটবেলা থেকে যে চাচা চাচি ফুপু সবার সাথে এক বাসায় থেকে থাকা মানুষ, হঠাৎ করে এরকম একটা ফ্যামিলিতে একা আমি। পুরা lonely হয়ে হ্যাঁ গেছে। তারপর হচ্ছে আবার সব দায়িত্ব নিজের কাঁধে, যে আজকে কি রান্না হবে কি করতে হবে, মানে এটা অনেক বড় একটা চেঞ্জেস ছিল। মানে হঠাৎ করে মনে হলো যে চঞ্চলতা অটোমেটিক্যালি কমে কমে আসতেছে, গেছে। আল্লাহ দিয়ে গদগদ করার কোনো জায়গা নেই হ্যাঁ হাজবেন্ডের কাছে ছাড়া। এটা হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে যে মনে হচ্ছে যে পড়াশোনা কমপ্লিট করা দরকার ছিল, বাট আচ্ছা। বিয়ে হওয়ার পর পর যেহেতু বেবি আমার তো খুব ফার্স্ট আর্লি বিয়ে হয়ে যায়, এইচএসসি দেওয়ার সময় হচ্ছে আমার ফার্স্ট বেবি প্রেগন্যান্সি টাইম থাকে। আচ্ছা আচ্ছা। তো তখন দেখা যায় যে হচ্ছে আবার একটা বেবি খুব ফার্স্ট হয়ে যাওয়াতে দেখা যায় পড়াশোনাটা রানিং করি। এখন মনে হচ্ছে যে না, একটু কষ্ট হলেও ওইটা কমপ্লিট পড়াশোনাটা করার, করা দরকার ছিল। মানে ওইটার জন্য কি আপু আপনার কখনো মনে হয়েছে যে আপনি প্রবলেম ফেস করছেন? মানে ওয়াই ডু ইউ থিঙ্ক, মানে আই আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট যে পড়াশোনা ডেফিনেটলি কমপ্লিট করা সবাই উচিত, বাট এটার জন্য আপনি কোন ধরনের প্রবলেম ফেস করছেন না যেটার জন্য করেন নাই? না, তো ওয়াই ডু ইউ থিঙ্ক ওটা করা কমপ্লিট করা মনে হয় কি করা হলে আমি এখন কর্পোরেট লাইফে থাকতে প্রপার্টি পারতাম, আপনি বাট এখন আমি নরমালি হাউস ওয়াইফ বা উদ্যোক্তা এরকম হ্যাঁ একটা হ্যাঁ অবস্থা। আদারওয়াইজ আমি অফিস জয়েন করতে পারতাম, এই হ্যাঁ, এতটুকুই। মানে মানে আপনি এটা নিয়ে এতটাও কষ্ট নেই, কষ্ট নাই, মানে মানে মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ কমপ্লিট করলে ভালো হ্যাঁ। লাগতো। আর আমার লাইফের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এটা, আমার কাছে মনে হয় যে আমি কারো মাধ্যম দিয়ে ভাইরাল না, হ্যাঁ মানে আমার লাইফ স্টাইল আমি কোথায় ঘুরছি খাচ্ছি এটা নেই, থাকে এটা না যে নিয়ে হ্যাঁ, আরেকজনকে ভাইয়া people করে love to see আরেকজনের you। ফেম নিয়ে, মানে এই জিনিসটা আমি খুব মানে প্রাউড ফিল করি যে না বাবা আমার কারো দরকার হয়নি, আমি আমার মতোই ভাইরাল। বা উল্টা পাল্টা কিছু হ্যাঁ করতে হয় না, আমি করতে নেই, যেরকম হ্যাঁ ছিলাম আমি নর্মাল সেরকমই আছি। সেরকম, হ্যাঁ যেটা ভাইরাল হওয়ার অটোমেটিকই হয়, যেটা না হওয়ার হয় না। হবে না, হ্যাঁ ওইটাই এটা আর কি আপু। আমি না টিকটক শুরু হওয়ার আগে থেকেই ভিডিও দিই, হ্যাঁ
তখন বুঝছি, টিকটক রিল বুঝছি। শুরু হয়নি, হ্যাঁ, শুধু শুধু ছোট ছোট স্কিপ দিতাম, তো হ্যাঁ, ওইখান থেকে কিন্তু দেয়া। হ্যাঁ, আর এখন দেখা যায় কি উল্টা, যেদিন আমি একটু কম আপলোড দেবো, একদিন গ্যাপ দিলাম, মেয়েরা না এত পছন্দ করে, আপু তুমি কি অসুস্থ, আপু তুমি আজকে আপলোড দিচ্ছ না, বা আপু তুমি দেখি কোথাও যাও না। হুম, আবার শ্বশুর বাচ্চার লোকজন পিন মারে, হুম। বাবু দেখি মানে আসিফ কি বাবু দেখে আজকাল তোমাকে নিয়ে কোথাও যায় না। আরে বাপরে বাপ, মানে আমি অস্থির হয়ে যাই, কি রে ভাই। আচ্ছা আপু, আমি কয়েকটা গেম আমরা এখন খেলি, সেটা হচ্ছে ইমাজিন যে আপনার লাইফ একটা শেলফ, Okay. শেলফ অ্যাজ ইন, হ্যাঁ, সো একটা বুক শেলফের মতো মনে করেন। সো শেলফে আপনার 5টা জিনিস, সিন্স এটা আপনার লাইফ, সো 5টা জিনিস দিয়ে এই শেলফটা কমপ্লিট হবে। সেই 5টা জিনিস কি? তো হচ্ছে আমার ফ্যামিলি থাকতে হবে, হুম, হাজবেন্ড, বাচ্চা। হুম, তারপর হচ্ছে পশ লাইফ অনেক পছন্দ, হ্যাঁ, লাক্সারিয়াস জিনিসগুলো। হ্যাঁ, তারপর ট্যুর ট্রাভেলিং, এগুলো তো অনেক বেশি পছন্দ, ঘুরতে হবে। আমার ওকে, হচ্ছে সাজগোজ ঠিক থাকতে হবে, এবং অনেক অনেক শপিং। হুম। হয়ে গেল 5টা। আচ্ছা, হয়ে গেছে। তো এবার ফলোইং টু দ্যাট কোয়েশ্চেন আমরা আরেকটা কোয়েশ্চেন করবো। সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি এখন এই 5টা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আপনার রিপ্লেস করতে হবে, কোনটা রিপ্লেস করবেন? কি বলবো, পশনেসটা বাদ দেওয়া যায়, নর্মাল মিডল হ্যাঁ, ক্লাসেও ভালো মানে থাকা এটা যায়। রিপ্লেস করে অন্য কিছু মিডল ক্লাসে আছে, বাট একটা জিনিস সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে। সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, কি হবে, কি যেন বলছি। শপিং, তারপরে ট্রাভেলিং, তারপরে ফ্যামিলি। শপিং। শপিং বাদ দিয়ে দিতে পারবেন, ফুলি বাদ দিয়ে দিতে পারবেন এটা। ডিফিকাল্ট হবে, বাট হ্যাঁ, যদি একেবারে বাদ দিতে হয় তাহলে শপিং। শপিং। আচ্ছা, ওকে। আর একটা জিনিস যেটাকে আপনি সম্পূর্ণভাবে প্রোটেক্ট করতে চাবেন সব লাইফ দিয়ে? আমার ফ্যামিলি। ফ্যামিলি। এরপরে বাকি না, সবকিছু, সবকিছু জাহান্নামে যাবে, হ্যাঁ, আমার ফ্যামিলি ঠিক থাকতে সোশ্যাল হবে। পে সবার উপরে হচ্ছে আপনার ফ্যামিলি। ইমাজিন আপনি আপনার মানে 18 ইয়ার্স ওল্ড এর সাথে কথা বলতেছেন, হুম। ঠিক আছে, ওভার দ্য ফোন, মানে চ্যাটিং করছেন। সো আপনি ওই 18 ইয়ার্স ওল্ড কে একটা মেসেজ দিবেন ভয়েস রেকর্ডে, সো ওই মেসেজটা কি হবে আপু? যে লাইফে অনেক বেশি পজিটিভ থাকতে হবে, নেগেটিভিটিকে দূর করতে হবে, হুম, এরকম কিছু একটা, মানে ইনসিকিউরিটি একদম থাকা যাবে না লাইফে। আমি সবকিছু নিয়ে অনেক বেশি ইনসিকিউর, এখন এটা সাফার করছি যে আমি মানে অতীতে গেলে সবার আগে আমার ইনসিকিউরিটিকে দূর করতাম, এই জন্য না আমি অনেক কনফিডেন্স লেভেল কম হয়ে যায়, সবকিছুতে মানে দ্বিধাদ্বন্দ্বিতে ভুগতে থাকি। আপু ইজ ইউর ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর রাইট নাও, এন্ড কেন? কন্টেন্ট ক্রিয়েটর, একটা প্রবলেম বলবো, সত্যি বলবো, আসলে না আমি কাউকে ফলো করি না, মানে আমি আমার মতো যা মন চায় তাই, মানে কাউকে লাইকও দেই না, কাউকে ফলোইংও দেই আচ্ছা, না। যতক্ষণ স্ক্রল আমরা রিলে দেখতে থাকি ওই অনুযায়ী আপনার মানে আমার ফিডে কয়েকজন আছে বেটার, আসলে বাংলাদেশে কাউকে মনে হয় না। মনে হয় না তো আর বিদেশে ইন্ডিয়ান কাউকে কয়েকজনকে ফলো করি, ওদের তো নামই মনে নেই আমার এখন। নাম আপু আপনি হচ্ছে হ্যাঁ, আপনি ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর আপনার, আপনি নিজে। হ্যাঁ, মানে আমি যা করবো সেটাই আমার কাছে ভালো লাগে, কি থেকে এটা আমি বলছি আপু, আপনার পার্সোনালিটি আমি এটা নোটিস করছি যে আপনি অন্যকে দেখেনি না, আমার মনে হয় যে ইউ অনলি থিংক অ্যাবাউট ইউ। আমি আমার ভিডিও আমি দেখি, ওইটা আমি আমার স্টোরি দিয়ে বলে আমি 100 বার নিজেই দেখতে থাকি। বাট এটা দেখা যাবে না, কারণ নিজের স্টোরি ফেসবুকে, নিজের ভিডিও নিজে বারবার করলে ফেসবুক থেকে রিচ কমে যায়। তাই হ্যাঁ, এটা আগে আমি জানতাম তাহলে তো না। আমার রিচ মনে এই কারণে কম না আপু, আমি মনে দেখতেই থাকি না 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 না, ও গ্যালারিতে গিয়ে দেখা যাবে, টিকটকে গিয়ে দেখো, বাট হচ্ছে ফেসবুক থেকে দেখবে না, তাহলে রিচ কমে ও যাবে। ওকে, নাইস নাইস, গুড অ্যাডভাইস আপু। নাজির আপনি ভাইয়া, এন্ড সামনে মালিহাপু বসে আছে। তো মালিহাপুর মধ্যে কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি লাভ করেন, এন্ড কোন জিনিসটা ইউ ফাইন্ড ভেরি অ্যানোয়িং? আমার ফার্স্ট কাছে লাভটা মনে হয়, বলেন। আমি যদি আসিফ হয়ে থাকি আমি বলবো মালিহার চঞ্চলতাটাকে আমি অনেক বেশি অনেক ভালোবাসি। ভালো লাগে। আর যখন হচ্ছে নেগেটিভটা যদি বলি, মালিহা যখন চুপ হয়ে যায় তখন আমার কাছে মনে হয় যে অ্যালোন টাইপ। ভাই এটা আসলে সত্যি। ও মানে মাই হ্যাঁ, ও মানে বলতে থাকে যে আজকে চুপ কেন, মানে কথা বলো না কেন, কি হলো, ও খোঁচাতে থাকবে। হ্যাঁ। আচ্ছা না, যে নর্মালি আজকে আমি একটু ঠিক আছে কম কথা বলি বা একটু চুপ হয়ে গেলাম, ও তখন অনেক ভাইয়া বেশি দিতে পারছো না, যে হ্যাঁ। কিছু একটা হচ্ছে, কিছু একটা কালবৈশাখী ঝড় হওয়ার আগে ও চুপ হয়ে যায়। ও ভাই ওটা নিজের জন্যই ভয় পাচ্ছে এইটা যে না। ভাই ঝামেলা হওয়ার আগে বা তারপরে দেখা ঠিক হয়ে যাচ্ছে যে আমি স্কুলে বাচ্চাদেরকে নিয়ে বিজি, এসে রান্না নিয়ে বিজি, ওকে ফোন দিলাম না, ও বলবে ম্যাডাম ঘুম থেকে উঠলো কিনা, ম্যাডাম কি করতেছে, মানে ও এঙ্গেজ রাখে। হ্যাঁ, 3টা র্যান্ডম স্প্যামে আপনার ডিএম আসে, ওই 3টা ডিএম আপনি পড়ে শোনাবেন স্প্যাম মেসেজে। স্প্যাম মেসেজে হ্যাঁ। আল্লাহ কি নাকি আসছে, যে কোনো 3টা র্যান্ডম আমি আপনি কিন্তু মেসেজ পড়েন। রিকোয়েস্টই ঢুকা হয় না আমার। এ কারণে আজকে ঢুকলেন আপু। আমার নিজেরটা পড়ে আমার এত হাসি আসছে, আর মাঝে মধ্যে ব্লক করতে। আমার কাছে মনে হচ্ছে অসম্ভব। আচ্ছা একটা পড়ি, হ্যাঁ। একটা মানুষ আর কত সুন্দর হতে পারে, সত্যি আপনি এক আল্লাহর অনন্য সুন্দর এক দৃষ্টি, আমি বোবা হয়ে গেছি। হাই হ্যালো হাই, হাই এরকম অনেক আছে আমাদের 3-4 বছর ধরে একটা হাই পাওয়ার জন্য। হাই দিয়েই যাচ্ছে। হ্যাঁ।
আমার তো ইন্ডিয়ান ফলোয়ার্স না যে সো বিউটিফুল গর্জিয়াস ভেরি নাইস, দেখেন কত বছর ধরে আল্লাহ জানে ওদের ধৈর্য, ওদের বিয়ে হয় না কেন এত বছর? না বিবাহিত, আবার একজন বলে আমার ওয়াইফ মারা গেছে, আপনি ও কি মাই গড। কথা বলবেন? তো কুইক একটা রেসিপি আমাদেরকে বলেন আপু। কুইক একটা রেসিপি, হ্যাঁ আচ্ছা তাহলে কি বলবো, বুটের ডালের হালুয়া। হ্যাঁ হ্যাঁ, কি কি গতকাল করে? দেখলাম। সেটা হচ্ছে ডালটাকে আগে সিদ্ধ করতে হয়, তারপর হচ্ছে সেটাকে ব্লেন্ড করতে হয়, তারপর হচ্ছে ঘিয়ের মধ্যে দারচিনি এলাচ দিয়ে ওই ডালটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে দেন হচ্ছে যতটুকু মিষ্টি দিতে চাই কম বেশি সেটা দিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে রান্না করতে 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 হয়ে গেল বাদাম কিশমিশ দিয়ে। Okay. আমাকে তিনটা স্টেটমেন্ট বলেন আপনার লাইফে, দুইটা হচ্ছে কি রিয়েল স্টেটমেন্ট, সত্যি কথা, একটা হচ্ছে মিথ্যা কথা। হ্যাঁ, একটা মিথ্যা কথা বলবেন, আমি ওটা ফাইন্ড আউট করবো কোনটা মিথ্যা কথা, দেখি আমি আপনাকে চিনতে পারছি কিনা এতক্ষণের কথায় আপু। আচ্ছা, আমি আমার হাজবেন্ডকে দুই চোখে দেখতে পারি। হুম। আরেকটা হচ্ছে গিয়ে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তৃতীয় কথা হচ্ছে যে হচ্ছে আমার সেজে গুজে নিজের ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ। আপু এত ইজি, পাঁচটা মিথ্যা ছিল। এবার ঝগড়া হলে কিন্তু এটা সত্যি হয়ে যায়। আর রুমার অ্যাবাউট ইউ, আপনার ব্যাপারে যে কোনো একটা রুমার যেটা আপনার কাছে মনে হয়েছে যে না রুমার হইলো কি হয়েছে, আই লাভ ইট, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমার ড্রেস আপ নিয়ে মানুষ করতে থাকে, হ্যাঁ। উল্টা পাল্টা বলতে থাকে, বাট আই ডোন্ট কেয়ার। ভালোই লাগে না? আমার ভালোই লাগে, হ্যাঁ। আমার পছন্দ আমি করছি। আমার লাস্ট পর্যায়ে চলে আসছি আপু, একটা খুবই ছোট গিফট আপনার জন্য আছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার পডকাস্ট, দিস ইজ স্মল গিফট ফর ইউ। Wow. এন্ড এই পেপারটা হচ্ছে আপু সো দ্যাট আপনি আমাদের যে নেক্সট গেস্ট আসবে ওনার জন্য একটা অ্যানোনিমাস একটা অ্যাডভাইস দিবেন, যেটা ইচ্ছে সেটা। ভাইয়া বলে এখন বলদটারে নিয়ে আসছে আজকে আমার ভাই কথা বলতে। ওকে আপু, সো আমি এটা রাখ করে ফেললাম বিকজ এটা আমাদের নেক্সট গেস্টের কাছে যাবে। সো লেটস সি যে উনি যখন ওপেন করবে। আমার থেকে ভালোই প্রেজেন্ট করবে সবকিছু। মোটেও না আপু, আপনি একদম পারফেক্টলি ফাইন ছিলেন। মানে আপনি তো পুরোই আপু, আপনাকে রিয়েল লাইফ আর এই লাইফের মধ্যে কেউ ডিফারেন্সিয়েট করতে পারবে না, আমি না ফেক না। আমার যখন মেজাজ খারাপ হবে তুমি দেখেই বুঝবে এই আপু এই কথাটাতে রাখতে হয়ে গেছে। অনেক ন্যাচারাল, হাসি খুশি, মন খারাপ মানে আমাকে যে কেউ খুব তাড়াতাড়ি রিড করতে পারে। কমফোর্টেবল আপু, কোনো ধরনের ব্যাপারে আপনি আমাদেরকে বলে দিবেন, ইনশাআল্লাহ আমরা ওইভাবে ওই জিনিসটা এডিট করে নেব, ঠিক আছে? ওকে আপু, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, ঠিক তো? ডান তাহলে। হ্যাঁ। বন্ধ করে দেন। ও ফাইনালি আমরা কোথায়